সময় পেরিয়ে যায় আরও। এর মধ্যে শ্রবণ একবার প্রায় মানসিক রোগী হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর সুস্থ করা হয়। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চাইলেও শ্রবণ আর আসে না। কলেজে ওঠার পর নিজের জন্য আলাদা ফ্ল্যাট নেয়। ফ্ল্যাটে থাকতে শুরু করে একাই। সামাদ চৌধুরী ওর সঙ্গে থাকতে চাইলেও শ্রবণ রাজি হয় না। ফ্ল্যাটটা ওর নিজের নামে রেজিস্ট্রি করা। পুরো চৌধুরী বাড়ি, কোম্পানি আর যত জায়গা সম্পত্তি আছে তার অর্ধেকের মালিক শ্রবণ একাই। বাবার ভাগ থেকে আরও পাবে উত্তরাধিকারী হিসেবে। বিভীষিকাময় শৈশব আর কৈশোর পেরিয়ে শ্রবণ এখন কঠিন এক মানব। হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত কারো জন্য ওর মনে দয়ামায়া জন্মায় না। শ্রবণ ছোটবেলায় বা পুরানো কোনো কথা কখনো বলে না, তোলেও না। সবাই ভাবে শ্রবণ অতীত ভুলে গেছে, কিন্তু কেউ জানে না এই অতীতের প্রত্যেকটা ছোট ছোট ঘটনা শ্রবণের স্মরণে এখন স্পষ্ট। শ্রবণ পারে না শামীম রেজা চৌধুরী, তনিমা চৌধুরী আর অনিমা চৌধুরীকে পিষে মেরে ফেলতে। সবাইকে নিজেদের মতো ছেড়ে সব কিছু থেকে দূরে ছিল, নিজেকে গুটিয়ে নিয়েছিল আলাদাভাবে। কিন্তু ভয়ানক এক সত্যি এসে আবার ওকে আঘাত করেছে। বিচার, নালিশ এই দুটো শব্দকে ভীষণ ঘৃণা করে শ্রবণ। কে ওর নামে বিচার দিলে, নালিশ করলে ওর মাথা আগুন ধরে যায়। মায়ের মৃত্যুর পরে এই বিচার আর নালিশের অর্ধেক জীবন ধ্বংস করে দিয়েছে। শ্রবণ স্পর্শের মাথা হাত রেখে মৃদু ঝাঁঝি দিয়ে বলে, স্পর্শ। বড় ভাইয়ের ডাক শুনে ধরফরিয়ে সোজা হয়ে বসে স্পর্শ। শ্রবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। ছেলেটা চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চুলগুলো এলোমেলো উসখুস। ভাইয়া ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি এখানে কেন? সারা রাত এভাবে বসেছিলে? সারা রাত না, ঘন্টা দুই আগে বোধহয় ঘুমিয়েছি। বাড়িতে যাওনি কেন? তোকে রেখে কিভাবে বাড়িতে যাব? বেড থাকতে এভাবে বসে ঘুমিয়েছিলি কেন? সমস্যা হয়নি আমার, ডাক্তারকে ডাকবো? প্রয়োজন নেই। স্পর্শ বড় ভাইয়ের হাত মুঠো করে ধরে অপরাধীর ন্যায় বলে, ভাইয়া মাফ করে দাও আমাকে। তুমি কেন মাপ চাইছো? সব কিছুর জন্য তো আমি দায়ী। কিভাবে? আমি আগে তোমাকে দোষী ভাবতাম, তবে গতকাল আমার সব ভাবনা উল্টে পাল্টে গেছে। অপরাধী ওরা, ভিকটিম আমরা। তবে ওরা আমার সঙ্গে যা করেছে তোমার সঙ্গে তা করেনি। স্পষ্ট চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শ্রবণ চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে বলে, বাড়িতে যাও, ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নাও। আমিও বাড়িতে আর যাব না। কেন? আমি ওদের সঙ্গে থাকতে পারবো না। কোথায় থাকবে তাহলে? জানি না। আমি বলছি তুমি বাড়িতে যাও। একা থাকা কতটা সুখ সেটা তুমি জানো না। স্পর্শ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। শ্রবণের চোখ বন্ধ, ফ্যানের বাতাসে চুলগুলো দুলছে, চেহারা শুকনো দেখাচ্ছে। ভাইয়া? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। স্পর্শ ভাইয়ের হাতটা আরো শক্ত করে ধরে বলে, সরি, বাড়িতে যাও। মাফ করবে না আমাকে? করে দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। স্পর্শ তাকিয়ে থাকে পলকহীন। রুমে প্রবেশ করে সামাদ চৌধুরী। ওনার পিছন পিছন শামীম রেজা চৌধুরী প্রবেশ করে ভিতরে। একটু আগে ডাক্তার এসে দেখে গিয়েছেন শ্রবণকে। এখন আর সেরকম কোনো সমস্যা নেই। শ্রবণ দাদা আর কাকার সঙ্গে টুকটাক কথা বলে। শ্রবণ গম্ভীর স্বরে বলে, এখান থেকে ছুটি দেবে কখন? আরও দুটো টেস্ট করিয়ে দুপুরে পর ছুটি দেবে। আবার কিসের টেস্ট? এত বছরে যখন মরিনি, গতকাল স্ট্রোক করার পরও বেঁচে গেছি, তখন আর এত দ্রুত মরব না। কিছু হবে না আমার। আমি এখনই বাড়িতে যাব। ডাক্তার যেতে দেবে না। তুমি এখনও সুস্থ নও। শ্রবণ কিছু বলতে গিয়েও মুখ বন্ধ করে নেয়। বাড়িতে ফিরে 3টার কি অবস্থা করবে কল্পনাও নেই। বাপ ছেলে কেবিন থেকে বেরিয়ে যায়। শ্রবণ উপরে ঘুরতে থাকে, ফ্যানের দিকে তাকিয়েছিল। এর মধ্যে কেবিনে প্রবেশ করে আরও একজন। শ্রবণ ঘাড় কাত করে দেখে সোয়া এসেছে। সাথে সাথে আবার উপরের দিকে তাকায় শ্রবণ। চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলে, কি দেখতে এসেছিস? মরেছি কিনা সেটা দেখতে? সোহা চুপ করে থাকে। শ্রবণ রাগী স্বরে বলে, বের হয় এখান থেকে। তোদের কাউকে দেখতে চাই না আমি। তোকে সহ্য হয় না আমার। মরতে না চাইলে সর সামনে থেকে। সোয়া কিছু বলেও না, বাইরে যায় না। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে,
কি বলছিস, কানে যাচ্ছে না? বের হয় এখান থেকে। দাদু ভাইকে আসতে বল ভিতরে। সোহা বিনা বাক্যে কেবিন থেকে বেরিয়ে যায়। একটু পরই ভিতরে প্রবেশ করে সামাদ চৌধুরী। শ্রবণ একবার দাদার দিকে তাকিয়ে আবার উপরের দিকে তাকিয়ে বলে, ডিভোর্স লয়ারের ব্যবস্থা করো। সামাদ চৌধুরী বিস্মিত হয়ে বলে, কেন, কি করবে? ডিভোর্স দেব, বিকেলে ওনারা বাড়িতে আসতে বলবে। ডিভোর্স দেবে মানে কি? কেন ডিভোর্স দেবে? তাহলে বিয়ে করেছিলে কেন? শ্রবণ নিরুত্তর থাকে। সোহাকে মোটেও সহ্য হচ্ছে না। নাম স্মরণ হলেও রাগে মাথা ফেটে যাচ্ছে। ডাইনির বাচ্চাকে আর নিজের জীবনে রাখবে না। বিকেলে বাড়িতে ফিরে আসে শ্রবণ। ডাক্তার একদম স্ট্রেস নিতে নিষেধ করে দিয়েছেন। উত্তেজিত হওয়া যাবে না। ড্রয়িং রুমে আশেপাশে নজর বুলায়। মেয়ের ছাড়া কেউ নেই ড্রয়িং রুমে। সিঁড়ির দিকে তাকে গলা ছেড়ে রাগী স্বরে ডেকে ওঠে, আনিমা, তনিমা, কুত্তার বাচ্চা নিয়ে আয়। শামিন রেজা জানোয়ার, তুই নিচে আয়। শ্রবণের ডাকা ধরন দেখে ড্রয়িং রুমে থাকা সবাই স্তব্ধ। এমন হিংস্র শোনাচ্ছে গলার স্বর। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরে যখন কেউ নিচে আসে না, তখন আরও বেশি রেগে গিয়ে বলে, নিচে আসবি নাকি আমি উপরে আসবো? শামিন রেজা চৌধুরী আগে আগে নেমে আসেন সিঁড়ি বেয়ে। ওনার পিছন পিছন আসেন দু বোন। দুজনের পিছন পিছন আসছে সোহা। সকালেই বাড়িতে ফিরে এসেছিল। তনিমা চৌধুরী স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই অনিমা চৌধুরীর চেহারা। কালশিটে দাগ পড়ে আছে। কপালের পাশে চামড়া ঝুলে জখম হয়ে রয়েছে। ফর্সা হাতে আঘাতের দাগ স্পষ্ট। দেখে বোঝা যাচ্ছে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। আমার চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বলে, কি করেছো এসব? শাহিন রেজা চৌধুরী খ্যাপাটে দৃষ্টিতে অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, কি করেছি? ও যা করেছে তাতে তো ওকে গলা পর্যন্ত মাটি নিচে গেড়ে ইট পাটকেল ছুঁড়ে মারা উচিত। অনিমা চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। রাতে শাহিন রেজা চৌধুরী ওনাকে বেরিয়ে যাওয়ার পরও যখন যাচ্ছিলেন না, তখন ভয়ঙ্কর রকমে রেগে গিয়ে হুঁশ জ্ঞান হারিয়ে ইচ্ছে মতো মেরেছিলেন। মার খাওয়ার কারণে রাত থেকেই ওনার ভীষণ জ্বর। জীবনে গায়ের ফুলের টোকাও পড়েনি। শাহিন রেজা চৌধুরী তো মনের ভুলেও কোনোদিন উঁচু গলায় কথা বলেনি ওনার সঙ্গে। সেই মানুষ গত রাতে ওনার গায়ে হাত তুলেছে, মারতে মারতে আত্মারা বানিয়ে ফেলেছিলেন। শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, খুব তেল জমেছে তোদের শরীরে, তাই না? তোদের তেল কিভাবে বের করতে হবে খুব ভালো করে জানি আমি। অনেক উঠছিস, এবার আমি তোদের ওড়ার ব্যবস্থা করব। মেট দুজন এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। শ্রবণ দুজনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আপনাদের ছুটি, বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এখন ব্যাগ প্যাক করে যান এখান থেকে। দুজন ফ্যাল করে তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। কি বলেছি বুঝতে পারিনি? জি স্যার, বুঝতে পেরেছি। যান। দুজন নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ দু বোনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে বাড়ির সব কাজ তোরা দুজনে করবি। যদি কাজ না করিস তাহলে না খেয়ে থাকবি, নয়তো গেট খোলা আছে, সোজা বেরিয়ে যাবি। ঘাড় কাত করে বাবার দিকে তাকায়। ছেলে তাকানো দেখে শুকনো ঢোক গিলে নেন শামিন রেজা চৌধুরী। শ্রবণ ওনার দিকে তাকিয়ে বলে, আগামী 2 দিনের মধ্যে আমার শেয়ারের সকল হিসাব চাই। আমার 1 পয়সার হিসাব গরমির হলে খবর আছে তোর। আমার টাকায় খেয়ে পরে উড়ে বেরিয়ে অনেক তেল জমিয়েছিস। হিসাব গরমির হলে শরীরে 1 ফোঁটাও তেল অবশিষ্ট থাকবে না। গত 20 বছরের হিসাব পাই টু পাই চাই আমার। ছেলের কথা শুনে দরদর করে ঘামতে শুরু করেছে শামিন রেজা চৌধুরী। ওর শেয়ারের হিসাব তো মিলবে না। ওর শেয়ারের অর্ধেকের বেশি টাকা মেরে দিয়েছেন। এখন হিসাব মেলাবেন কিভাবে? এই ছেলে যে কোনোদিনও নিজের শেয়ার হিসাব চাইবে সেটা তো কোনোদিনও ভাবেনি। এইসব নিয়ে তো এই ছেলে কোনো মাথা ব্যথা ছিল না কোনোদিনই। অনার্স শেষ করার পর সামাদ চৌধুরী নাতিকে বলেছিলেন অফিসে জয়েন করার জন্য। অফিসে জয়েন করলে কাজের বিজি থাকবে, তাতে অন্য চিন্তা ভাবনা মাথায় আসবে কম, মানুষ স্ট্রেস কমবে। কিন্তু শ্রবণ রাজি হয়নি। ওর এই সব অফিস বিজনেস কিছুই ভালো লাগে না। যেমন আছে সেভাবেই থাকবে। শামিন রেজা চৌধুরী মনে মনে চাইছিলেন শ্রবণ যেন অফিসে জয়েন না করে। এই ছেলে এমনিতে ওনাকে সম্মান দেয় না, যখন তখন মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে। বাড়ির সকলের সামনে তো করেই, অফিসে জয়েন করলে স্টাফদের সামনে করবে।
এত বিচ্যুতি উনি হতে চাননি। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলে,